ওকে, অলরেডি যারা যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এমডি আলমগীর হোসেন বলছো, দুইটি তরঙ্গের ক্ষেত্রে উপরিপাতন বিন্দু বাদে অন্য কোনো বিন্দুতে পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক নির্ণয় করা যায় না ভাইয়া? হ্যাঁ, যাবে না কেন, যাবে না কেন, যে কোনো বিন্দুতেই পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক নির্ণয় করা যাবে। দুইটা তরঙ্গের পথ পার্থক্যের মান, একটা নির্দিষ্ট পথ পার্থক্যের মান, ওইটা যদি তুমি বলে সূত্রে ফেলো তাহলে ওই দুই বিন্দুর জন্য দশা পার্থক্যের মানটাও তো তুমি পেয়ে যাবা। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ইকুয়েশন কি সেম হবে? ইকুয়েশন ইকুয়েশন কোনটার ইকুয়েশন? তরঙ্গের ইকুয়েশন তো একই। ইকুয়েশন বলতে কোন ইকুয়েশন বোঝাচ্ছ? সূত্র, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সূত্র, এটা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সূত্র তো একই হবে। হ্যাঁ, সূত্র তো একই হবে। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সূত্র তো একই হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞানের চতুর্থ লেকচারটা করব। এর আগে অলরেডি আমরা 3টা ক্লাস করে ফেলছি। আমরা মূলত ব্যতিচার, এটার ম্যাথমেটিক্যাল আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা, এটা আমরা করে ফেলছি। তো আজকে আমরা ব্যতিচার রিলেটেড বাকি আলোচনাটুকু করব এবং তারপরে আমরা ব্যতিচারের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের ক্লাসে যা পড়াবো, যে ম্যাথগুলো করাবো, আসলে বেশি ম্যাথ করাবো না, একটা মাত্র ম্যাথ করাবো। তো এই একটা মাত্র ম্যাথ, এইটা তুমি যদি করো তোমার এখান থেকে বোর্ড পরীক্ষাতে আসবে, তুমি শিওর থাকো। তো জাস্ট একটা মাত্র ম্যাথ আমরা করব, বেশি না। কয়টা ম্যাথ করব? একটা মাত্র ম্যাথ করব। ওকে, তো চলো আমরা শুরু করি। যারা ফেসবুকে আসো একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং যারা ওয়েব অ্যাপে আসো তারা একটু কমেন্ট করো। আমার ফেসবুকে একটু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, নতুন ডিভাইস নেওয়ার কারণে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটাতে একটু প্রবলেম হয়ে গেছে। আজকে মোটামুটি তোমাদের ক্লাসটা ফেসবুকে নিতে পারতেছি। এটা আমার বোনের ম্যাকটা নিয়ে আসছি, ওটাতে আপাতত ক্লাস নিচ্ছি। খুবই টেনশনে আছি যে কিভাবে লগ ইন করবো। যে ডিভাইসগুলোতে লগ ইন আছে ওটাতে সমস্যা নাই, কিন্তু নতুন করে লগ ইন করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে সুন্দর করে লিখে ফেলো, n-তম ডোরার দূরত্ব, n-তম ডোরার দূরত্ব। ব্যতিচারে দুইটা তরঙ্গের উপরিপাতনে পর্দার উপর উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা পর্যায়ক্রমে তরঙ্গ তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে, এবং তার কারণে আমরা দেখি পর্দার উপর উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা, এটা পর্যায়ক্রমে তৈরি হচ্ছে। তো আমরা এরকম n-তম কোন একটা ডোরা, সেটা হতে পারে তৃতীয় উজ্জ্বল, সেটা হতে পারে চতুর্থ অন্ধকার, এরকম কোন একটা ডোরার দূরত্ব আমরা হিসাব করতে চাই। এখন অনেকের মনে হইতে পারে, ভাই এটা তো গত ক্লাসে করলাম। হ্যাঁ, গত ক্লাসে যে সূত্রটা আমরা পাইলাম, যে ডেরিভেশনটা আমরা করলাম, এটা আরেকটা ওয়েতে আমরা একটু করতে চাই। এখন কথা হচ্ছে আরেকটা ওয়েতে করার দরকার আছে কিনা? হ্যাঁ, দরকার আছে। অনেক সময় ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে তোমার সূত্র খাটাইতে হবে, তো সেটা আমরা এখান থেকে আনবো। তাহলে আমরা n-তম ডোরারই দূরত্ব নির্ণয় করব, তাহলে এটা আরেকটা ওয়েতে। ওকে, তাহলে চলো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এইটা হচ্ছে দুইটা চির, এই দুইটা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করবে। এই দুইটা চির, একটা S1 এবং একটা S2। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স S। এখান থেকে তরঙ্গ আকারে আলোকরশ্মি যাচ্ছে, গিয়ে যখন এই দুইটা চির থেকে নির্গত হবে তখন আবার দুইটা আলাদা তরঙ্গ তৈরি করবে। তাহলে S1 এবং S2 সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করবে। এবার ওই দুইটা তরঙ্গের উপরিপাতনে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি হবে। তাহলে চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর দূরত্ব, লম্ব দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর লম্ব দূরত্ব। তো এই বিন্দুটাকে বললাম ও, এটা হচ্ছে পর্দার সেন্টার, পর্দার কেন্দ্র। আর এইখানে মনে করো একটা ডোরা তৈরি হয়েছে, এটা হচ্ছে পি বিন্দুতে একটা ডোরা তৈরি হয়েছে। এখন এই পি বিন্দুতে সৃষ্ট n-তম ডোরার দূরত্বটা আমরা বের করতে চাই। তাহলে n-তম ডোরার যে দূরত্বটা, সবসময় দূরত্ব কাউন্ট করতে হবে পর্দার কেন্দ্র থেকে। তো n-তম ডোরার এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে xn, এটাই আমরা হিসাব করতে চাই। এবার S1 থেকে পি বিন্দুতে যে তরঙ্গটা গেল, সেই তরঙ্গের পথটা হচ্ছে x1। পি বিন্দুতে যে তরঙ্গটা গিয়ে উপরিপাতিত হলো সেই তরঙ্গের পথটা x1। আর S2 থেকে যে তরঙ্গটা গিয়ে উপরিপাতিত হলো পি বিন্দুতে, সেই পথটা হচ্ছে x2। ওকে, আর
চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর এই যে দূরত্বটা, এটা হচ্ছে ডি। চির থেকে পর্দার দূরত্ব এটা হচ্ছে ডি। এইবার একটা জিনিস একটু খেয়াল করো, দেখো যখন পি বিন্দুতে গিয়ে দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়েছে তখন তাদের মধ্যে একটা পথের পার্থক্য আছে। সেই পথের পার্থক্যটা কত? পথের পার্থক্যটা x2 - x1। কিভাবে আমরা x2 - x1 সেটা আমরা মানে পথের পার্থক্যটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি, চিত্রে আমরা দেখাইতে পারি কিভাবে? আমরা একটা কাজ করি, এখান থেকে S1 থেকে আমরা এই x2 এর উপর অর্থাৎ S2p এর উপর একটা লম্ব টানি। তাহলে যদি একটা লম্ব টানি, এরকম একটা লম্ব টানি, লম্ব টানলে এইটুকু দূরত্বই, এই যে এইটুকু দূরত্বই এটাই ডেল এক্স অর্থাৎ x2 - x1 নির্দেশ করবে। এবার আমার একটা প্রশ্ন আছে, আমরা লম্ব টানবো বলছি, লম্ব টানবো, লম্ব টানবো, লম্ব টানলে এটাই হবে পথের পার্থক্য ডেল এক্স। আচ্ছা লম্ব কেন টানবো? আমরা তো এটা বলতে পারতাম যে পথের পার্থক্য ডেল এক্সটা পাওয়া যাবে যদি x2 থেকে x1 এর সমান করে কেটে নেওয়া যায়। এই যে x1 এর সমান করে কেটে নিব, কেটে নিলে এইটুকু হবে x2 - x1। লম্ব টানার পরে এইটা কেমনে x2 - x1 হয়, তাই না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এই যে দুইটা বিন্দু, এই S1 এবং S2 এরা পরস্পরের খুবই কাছাকাছি, ঠিক আছে? লম্ব টানলে কেন এইটুকু, এই যে বাড়তি এইটুকুই কেন পথের পার্থক্য হবে লম্ব টানলে? তো দেখো S1 এবং S2 এরা খুবই ক্ষুদ্র, পরস্পরের খুবই কাছাকাছি, ক্ষুদ্র দূরত্বে অবস্থিত। S1 S2 পরস্পরের খুবই কাছাকাছি অবস্থিত। এইবার দেখো এইখান থেকে যে রেখাটা গেছে, এইখান থেকে যে রেখাটা গেছে, যারা ওই যে পি বিন্দুতে গিয়ে উপরিপাতিত হয়েছে, পি বিন্দুতে গিয়ে মিলছে, যদি চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব অতি নগণ্য হয় অর্থাৎ এর মান অনেক ক্ষুদ্র হয়, ডি এর মান যদি অনেক বেশি হয়, তাহলে S1p S2p এরা তো প্রায় সমান্তরাল বলা যায় না? বলো, এদেরকে আমরা প্রায় সমান্তরাল বলতে পারি না? তাহলে যদি প্রায় সমান্তরাল বলতে পারি, তাহলে এখান থেকে যখনই লম্ব টানবো তখনই তো এই নিচের রেখাটা কতটুকু বেশি সেইটুকু পাওয়া যাবে, অর্থাৎ পথের পার্থক্যটা পাওয়া যাবে। কি কথা বুঝছো? যদি সমান্তরাল না হয় তাহলে তো লম্ব টানার পরে এইটুকুই পথের পার্থক্য, সেটা আমরা কেমনে বলি? তো আসলে তো সমান্তরাল না, তাহলে আমরা সমান্তরালটা ধরে নিচ্ছি কিভাবে? কারণ S1 এবং S2 এদের মধ্যকার দূরত্ব এর মান অতি নগণ্য, ডি এর মান অনেক বেশি। তাহলে S1p S2p এদেরকে তো প্রায় প্যারালাল বলাই যায়, এদেরকে তো সমান্তরাল বলাই যায়। তো যদি এদেরকে সমান্তরাল বলা যায়, তাহলে এখান থেকে যদি লম্ব টানা হয় তাহলে এটাই তো পথের পার্থক্য ডেল এক্স হবে, তাই না? কি ক্লিয়ার? তারপরও আমি তোমাকে এই পাশের চিত্রে একটু দেখাই, গত ক্লাসে এই জিনিসটা দেখাইছিলাম, আবার একটু রিপিট করতেছি। দেখো এটা S1, এটা S2। এবার এদের মধ্যবিন্দু থেকে পর্দার উপর দূরত্ব, এই যে এটা হচ্ছে ডি। এইটা ধরো আমাদের পি বিন্দু, এইটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে S1 থেকে পি বিন্দুর দূরত্ব এটা। ঠিক একইভাবে S2 থেকে পি বিন্দুর দূরত্ব এটা। এটা এখন দেখো খেয়াল করো, এই S2p S1p এরা কি পরস্পর সমান্তরাল? বলো, এরা কি পরস্পর সমান্তরাল? আদতে তো এরা পরস্পর সমান্তরাল না। তাহলে আমি এখন পথের পার্থক্য চাই। তো S1p এটা ছোট, S1p এটা ছোট, S2p এটা বড়। তো S2p S1p থেকে কত বড় সেটাই তো পথের পার্থক্য ডেল এক্স অর্থাৎ x2 - x1, সেটা আমাদের পাইতে হবে। তো কিভাবে পাওয়া যায়? আমরা S2p থেকে S1p এর সমান করে কেটে নিব, ঠিক আছে? S2p থেকে S1p এর সমান করে কেটে নিব। এখন এই সমান করে কাটা যাবে কিভাবে? সমান করে কাটা যাবে যদি এখান থেকে একটা লম্ব টানে, এখান থেকে যদি একটা লম্ব টানা হয়, এর উপর যদি এরকম একটা লম্ব টানা হয় তাহলেই কিন্তু সমান করে কাটা যাবে। লম্ব টানার পর এইটুকু বাদ দিয়ে দাও, তাহলে দেখো এইখান থেকে ওই পি বিন্দুর দূরত্ব যা, এই পয়েন্ট থেকে ওই পি বিন্দুর দূরত্ব তাই। এই যে লম্ব টানলে পরে, আচ্ছা দুইটা সমান্তরাল রেখা তাদের এই যে লম্ব টানলাম,
এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে ভাই দুইটা তো সমান্তরাল রেখা না। হ্যাঁ, আদতে সমান্তরাল রেখা না, কিন্তু আদতে সমান্তরাল রেখা না, কিন্তু এদেরকে তো সমান্তরাল বলা যায়। ধরো আমি এইটাকে এইটুকু মুছে দিলাম, এইটুকু নাই। এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম, বলো তো এই যে কমলা কালারের যে দুইটা দাগ, এইটা আর এইটা, এই দুইটা পরস্পরের সাথে কেমন বলো তো দেখি? এই দুইটা পরস্পরের সাথে কেমন? তো এই দুইটা যদি তুমি পরস্পরের সাথে দেখো, যে দেখে মনে হবে হ্যাঁ ভাই এই দুইটা তো পরস্পরের সাথে সমান্তরাল, এই যে মনে হইতেছে না? কেন? কারণ পি বিন্দু অনেক দূরে, এই কারণে এদেরকে পরস্পরের সাথে সমান্তরাল বলা যাচ্ছে। এবার এখান থেকে লম্ব টানবা, এখান থেকে এই যে লম্ব টানবা, তাহলে লম্ব টানলে এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এইটুকুই হচ্ছে সেই পথের পার্থক্য ডেল এক্স। ঠিক আছে? দেখো জিনিসটা কিন্তু খুবই ক্ষুদ্র, আর এই যে ক্ষুদ্র একটা কোণ, দেখো খুবই ক্ষুদ্র একটা কোণ থিটা। আমি যদি এটাকে জুম করি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এই যদি জুম করা হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এই যে খুবই ক্ষুদ্র একটা কোণ থিটা, এটা S1, এটা S2, এই চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব a, আর এইটুকু হচ্ছে আমাদের ডেল এক্স। ঠিক আছে? এই কোণটা কিন্তু খুবই ক্ষুদ্র কোণ, টেন্স টু জিরো, জিরোর খুবই কাছাকাছি একটা কোণ। ওকে, তো এইটাই আমি বলতে চাইছিলাম। তাহলে এখন আসো, তাহলে দেখো এই কোণটা থিটা, এইবার এইটা 90 ডিগ্রি। এই যে এখন কথা হচ্ছে এটা 90 ডিগ্রি কেন? দেখো যদি এই দুইটা পরস্পর সমান্তরাল না ধরতাম তাহলে আমি এটাকে 90 ডিগ্রি বলতে পারতাম না। এই দুইটা রেখা প্রায় সমান্তরাল বলে লম্ব টানছি, লম্ব টানলে এইটাই হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর চিরদ্বয়ের মধ্যকার এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে a। তাহলে আমরা যদি চিত্রটাকে জুম করি, ওই পাশে আমরা অলরেডি করছি, তাহলে এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের S2, S1 S2, এই যে চিরদ্বয়, এখান থেকে S1P S2P, এরা প্রায় পরস্পর সমান্তরাল। এই যে লম্ব টানলাম, লম্ব টানলে এইটুকু হচ্ছে আমাদের পথের পার্থক্য ডেল এক্স, আর এই কোণটা হচ্ছে আমাদের থিটা। খুবই ক্ষুদ্র কোণ, খুবই ক্ষুদ্র কোণ থিটা। চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব a, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব a। এইবার সবাই একটু বোর্ডে তাকাও, দেখো এই কোণটা যদি ভাই থিটা হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে লম্ব টানি, এটা একটা লম্ব টানলাম। এই কোণটা যদি থিটা হয়, এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই টোটাল কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, ভালো করে শোনো, থিটা 90, এই যে কোণটা 180 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে 180 থেকে 90 বাদ, তাহলে 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা 90 মাইনাস থিটা। ঠিক আছে? এবার এই পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে তুমি এবার বলো এই কোণটা কত? বলো এবার এই কোণটা কত? এই কোণটা থিটা। বুঝছো? যারা বুঝো নাই তারা আরেকবার শুনে নাও, সহজ জিনিস, সহজ জিনিস। এই কোণটা থিটা, এই কোণটা এই যে লম্ব টানলাম বিধায় এটা 90 ডিগ্রি, আর এটা 90 মাইনাস থিটা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 মাইনাস 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, পুরো এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে থিটা। যোগ করলে দেখো 90 মাইনাস থিটা প্লাস থিটা, যোগ করলে টোটাল এই কোণটা আসতেছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পাইলাম থিটা। কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার এই জিনিসটা? তাহলে এই যে এই কোণটা কিন্তু থিটা, এই কোণটা থিটা। এখন আসো আমরা এই যে চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে, এই যে চিরদ্বয়ের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে পি বিন্দুতে একটা সংযোগকারী রেখা টানবো। চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পি বিন্দুতে একটা সংযোগকারী রেখা টানবো। এই টানলাম। তাহলে এইবার শোনো, দেখো এই চিত্রে দেখো, এটা মধ্যবিন্দু, এটা ছিল ডি, এটা ছিল ডি। এবার এখান থেকে এই যে পি বিন্দুতে রেখা গেছে, এই যে S1P, এটা S2P, এটা S2P, আর এইখান থেকে গেল পি বিন্দুতে। এইবার ভালো করে শোনো, এই রেখাটা এই রেখাটা এই রেখাটা প্রায় সমান্তরাল, ডান, প্রায় সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা থিটা,
এই কোণটাও হবে থেটা। কি ক্লিয়ার? তাহলে এই কোণটা থেটা হইলে এই কোণটাও হবে থেটা। তাহলে এই কোণটা যদি থেটা হয় তাহলে এই যে কোণটা এই কোণটাও হবে থেটা। কি ক্লিয়ার? বোঝা গেছে? একটু কষ্ট হয়েছে নাকি? যে কি ব্যাপার ভাই, এত কিছু চলে আসছে এর মধ্যে, তাই না? এত কিছু চলে আসছে। তাহলে শোনো এবার, তাহলে এটা যদি 90 মাইনাস থেটা হয়, এটা থেটা, আর এটা থেটা হইলে এটা থেটা। এইবার আমরা কি চাইতেছি? আমরা এখান থেকে দুইটা সূত্র লিখতে চাইতেছি। একটা হচ্ছে এই ত্রিভুজের জন্য সাইন থেটা, এই ত্রিভুজের জন্য। তো এই ত্রিভুজের জন্য যদি আমি সাইন থেটার সূত্রটা লিখি, সাইন থেটা, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, কোণের বিপরীত লম্ব, এই যে ডেল এক্স ডিভাইডেড বাই অতিভুজ এ, কোণের বিপরীতটা লম্ব, এটা লম্ব আর এটা অতিভুজ, অতিভুজ এ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে? আর এইখানে এই ত্রিভুজটার জন্য দেখো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু নিয়ে এই যে ত্রিভুজটা আমি আলাদা করে যদি একটু আঁকি, এই যে ত্রিভুজটা, এটা xn, এই যে এটা xn, এটা d, এখান থেকে এই পর্যন্ত এটা d, আর এই কোণটা হচ্ছে থেটা। এই চিত্রের জন্য আমরা ট্যান থেটা লিখতে চাইতেছি, ট্যান থেটা। তাহলে টেরা লম্বা ভূত xn ডিভাইডেড বাই d, সমীকরণ 2। এইবার শোনো, এটা সাইন থেটা, এটা ট্যান থেটা। এইবার দেখো তো এই কোণটা, এটা কি খুবই বৃহৎ কোণ? এই যে কোণটা থেটা, এই যে কোণটা থেটা, এটা কি অনেক বড় কোণ? বাস্তব চিত্র তাকাও, কই বাস্তব চিত্র? এই যে বাস্তব চিত্র দেখো তো, থেটা, এই যে থেটা কোণটা, এটা কি খুবই বড় কোণ? খুবই ক্ষুদ্র কোণ। এইবার তুমি ছোটবেলায় শিখছিলা থেটা খুবই ক্ষুদ্র হলে, থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা সমান সমান ট্যান থেটা। থেটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে সাইন থেটা ডেল এক্স ডিভাইডেড বাই এ, আর ট্যান থেটা xn ডিভাইডেড বাই ডি। তাহলে অতএব xn ইকুয়াল টু কত? xn ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। দেখো তো তোমার খাতায় এটা আছে কিনা, দেখো দেখো দেখো, খাতা উল্টাও, দেখো তোমার খাতায় এটা আছে কিনা, যে xn n তম ডোরার দূরত্ব ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ আছে। তো এটাই আমরা অন্য আর একটা মেথডে প্রমাণ করলাম। তো গত ক্লাসে দেখো প্রমাণটা অনেক বড় ছিল, আজকের প্রমাণটা ছোট হয়েছে, কিন্তু আজকে কাজ করছি কোথায়? চিত্রে। চিত্রেই কিন্তু অনেক কাজ করা লাগছে, ঠিক আছে? চিত্রেই অনেক কাজ করা লাগছে। কি ক্লিয়ার? তাহলে সবাই একটু বোর্ডে তাকাও, দেখো আমি জিনিসটা আরেকবার একটু বলি ছোট্ট করে, তোমাদের আঁকা লাগবে না, তোমাদের আঁকা লাগবে না, তোমরা জাস্ট তাকায় তাকায় দেখো। আমি জিনিসটা আরেকবার জাস্ট একটু দ্রুত বলে দিই। এটা পি বিন্দু, এটা পি বিন্দু, পি বিন্দুতে ডোরা তৈরি হবে xn, এটা আমরা হিসাব করতে চাই, বের করতে চাই। এটা s1, এটা s2। তাহলে s1 থেকে পি বিন্দু, s2 থেকে পি বিন্দু, আর চিরদ্বয়ের মধ্যবিন্দু এখান থেকে আবার পি বিন্দু। এবার লম্ব টানলাম, এখান থেকে লম্ব। তাহলে এখান থেকে যদি লম্ব টানা হয়, লম্ব টানা হয়, এই কোণটা থেটা, এটা 90 ডিগ্রি, এটুকু আমাদের ডেল এক্স। ওকে, এইবার দেখো, এইবার এখান থেকে একটা রেখা টানলাম, এখান থেকে একটা রেখা টানলাম। তাহলে দেখো এই কোণটা যদি থেটা হয়, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থেটা, তাহলে এই কোণটা থেটা। আর এইটা যদি থেটা হয় তাহলে এই কোণটাও অবভিয়াসলি থেটা হবে। দেখো এটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা, আর এই রেখাটা আবার সমান্তরাল। তাহলে কি হবে? এই কোণটা যদি থেটা হয় তাহলে অবভিয়াসলি এই কোণটাও হবে থেটা। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজ নিয়ে একবার সূত্র লিখলাম, এই যে ছোট্ট কাজটা, এই যে এই ত্রিভুজ, এইটুকু আমাদের এ। তাহলে এই ত্রিভুজ নিয়ে আমরা সূত্র লিখলাম সাইন থেটা। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কোণের বিপরীত লম্ব, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে লম্ব, এইটুকু লম্ব, দ্যাট ইজ ডেল এক্স। তাহলে ডেল এক্স ডিভাইডেড বাই এ। আর ট্যান থেটা ইকুয়াল টু, কোন চিত্রের জন্য ট্যান থেটা লিখলাম? ট্যান থেটা লিখলাম এটার জন্য, এটার জন্য ট্যান থেটা। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই ডি, এটা ডি। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই ডি, দেন এই দুইটা সমান। তাহলে অতএব ট্যান থেটা সমান সমান সাইন থেটা, আর ট্যান থেটা সমান সমান সাইন থেটা হলে xn ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই। এই ছোট্ট কাজটা করলাম। তাহলে আরেকবার কিন্তু আমি দেখাই দিলাম। ওকে, এইবার আসো, n তম ডোরার দূরত্ব বের হয়ে গেছে। n তম ডোরা উজ্জ্বল হতে পারে,
এন তম ডোরা অন্ধকার হতে পারে। দুই ধরনের ডোরা হইতে পারে, উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে। তাহলে এবার আসো, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। দেখো কেউ আগে লিখবা না, এন তম উজ্জ্বল ডোরা আর এন তম অন্ধকার ডোরা, এই যে এখানে লিখবো দুইটা পাশাপাশি। এখন দেখো আমি তোমার একটু চিত্র দেখাই। এই যে এখানে ধরো চির দুইটা আছে, এই যে দুইটা চির S1 S2, পর্দার উপর ঠিক মাঝ পয়েন্টে, এটা পর্দা, পর্দার উপর ঠিক মাঝখানের কোনো বিন্দুতে এখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে। এটাই তৈরি হয়েছিল, এটাকে আমরা বলতাম কেন্দ্রীয় ডোরা। দেখো তোমার খাতায় সব আছে, কেন্দ্রীয় ডোরা, তারপর একটা অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল ডোরা, তারপরে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল ডোরা। এই যে এইভাবে যাচ্ছিল। তাহলে উজ্জ্বল ডোরার শুরু কত থেকে? 0 থেকে, N0। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ঠিক আছে। তারপরে N1, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, ফার্স্ট ব্রাইট। এটা হচ্ছে N2, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল। এইভাবে ডট 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 উপরের দিকে, ঠিক একইভাবে ডট 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 নিচের দিকে। N1 প্রথম উজ্জ্বল, N2 দ্বিতীয় উজ্জ্বল, এইভাবে ঠিক ডট 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 নিচের দিকে। আর উজ্জ্বলগুলোর মাঝখানে হচ্ছে অন্ধকার। এটা হচ্ছে প্রথম অন্ধকার, N1, এটা হচ্ছে প্রথম অন্ধকার, N1, তো প্রথম অন্ধকার। দেখো অন্ধকারের শুরু কিন্তু 1 থেকে, কেন্দ্রীয় অন্ধকার হয় না। N2 দ্বিতীয় অন্ধকার, N এর মান 2, তাহলে দ্বিতীয় অন্ধকার, ঠিক আছে। এইভাবে ডট 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 উপরের দিকে, আবার ডট 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 নিচের দিকে। এইভাবে কিন্তু ডোরাগুলো তৈরি হয়েছিল, তাই না? কি বলো, এইভাবে ডোরাগুলো তৈরি হয়েছিল না? এখন দেখো, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব আমি চাই। আমি চাই, দেখো বোর্ডে দেখো, কেউ লিখবা না। আমি চাই প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এই যে এতটুকু, এটা x1। আমি চাই দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, সব দূরত্ব কাউন্ট করতে হবে পর্দার কেন্দ্র থেকে। দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কতটুকু, x2, এটা আমরা হিসাব করতে চাই। তো হিসাব করতে খুবই সহজ। প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা x1, দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, এই যে এটা হচ্ছে আমাদের x2, এটা আমরা হিসাব করতে চাই। তাহলে আমরা n তম ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র দেখলাম, ডেল এক্স xn ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। ওকে, এইবার তুমি বলো ডেল এক্স উজ্জ্বলের জন্য কত ছিল? 2n λ/2 না, বা n λ 2 কাটাকাটি করে গেলে এই ডেল এক্স এর মানটা বসাই দাও। তাহলে ডেল এক্স এর মানটা বসাই দিলে n λ ডি ডিভাইডেড বাই এ। তাহলে অতএব n তম উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্র হচ্ছে এইটা, n λ ডি বাই এ, n তম উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্র। ডান। এইবার আমি যদি তোমাকে বলি প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো তো, তাহলে n এর মান 1। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো, n এর মান 0। দেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব হয়, তাকাও তো, তুমি বলো তো চিত্র অনুযায়ী কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, এইটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তো কেন্দ্র থেকে, পর্দার কেন্দ্র থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব কত? দূরত্ব বললে কিন্তু আমরা কেন্দ্রের দূরত্ব ভাববো, দূরত্ব বললে আমরা কেন্দ্রের দূরত্ব ভাববো, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আমি যদি বলি প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এই দূরত্ব মানে কি কেন্দ্র থেকে, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাই না? আমি যদি বলি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তাহলে কেন্দ্র থেকে, পর্দার কেন্দ্র থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব তো 0। তো এর মান দেখো 0 বসাইলে সেটাই আসে, আসে না? তাহলে লিখে ফেলি তো, প্রথম উজ্জ্বল, তাহলে প্রথম উজ্জ্বল, সরি কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল x0 0। এবার প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব x1, এই যে যেটা x1, তাহলে এটা হচ্ছে n এর মান 1 বসবে,
ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। দ্বিতীয় উজ্জ্বল x2, তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এইভাবে ডট 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 চলতেই থাকবে। এভাবে তৃতীয় উজ্জ্বল, তাহলে 3 ল্যামডা ডি বাই এ। চতুর্থ উজ্জ্বল 4 ল্যামডা ডি বাই এ। কি কথা বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে উজ্জ্বল ডোরার হিসাব নিকাশ গেল, এটা উজ্জ্বল ডোরার হিসাব নিকাশ গেল। এবার সেম ভাবে অন্ধকার ডোরার হিসাব যদি করি, তাহলে আসো লিখে ফেলি। n-তম অন্ধকার ডোরার দূরত্ব, n-তম অন্ধকার ডোরার দূরত্ব মূল সূত্রে এই যে xn ইকুয়াল টু ডেল এক্স ডি বাই, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। মূল সূত্রে খালি ডেল এক্সটা চেঞ্জ করে দিতে হবে, মূল সূত্রে খালি ডেল এক্সটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে এবার আমাদের বলতেছে n-তম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে মূল সূত্র xn ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এবার ডেল এক্স এর মান 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2n মাইনাস 1, আমরা কিন্তু মাইনাস দিয়ে লিখতাম, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক মাইনাস দিয়ে লিখতাম। n এর মান শুরু কিন্তু 1 থেকে, কেন? প্রথম অন্ধকার থেকেই অন্ধকারের যাত্রা শুরু, কেন্দ্রীয় অন্ধকার হয় না, n এর মান 1 থেকে শুরু অন্ধকারের জন্য। তাহলে অতএব xn ইকুয়াল টু ডেল এক্স বসায় দাও ওইটা, তাহলে 2n মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। 2n মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এবার আমি যদি তোমার বলি এবার অন্ধকার ডোরাগুলোর দূরত্ব বের করো। অন্ধকার ডোরার দূরত্ব মানে এই যে এটা হচ্ছে প্রথম অন্ধকার, ঠিক আছে, তারপরে এই যে এইটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার, এই যে এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার। অন্ধকার ডোরার দূরত্বগুলো বের করো। তাহলে অন্ধকার ডোরার দূরত্বগুলো যদি বের করি তাহলে এখান থেকে কেন্দ্রীয় অন্ধকার হবে হবে না, তাহলে প্রথম অন্ধকার দিয়েই শুরু। তাহলে প্রথম অন্ধকার x1 বসাও, n এর মান যা বলবে তাই বসাবা। n এর মান 1 বসাও, 1 বসাইলে 2 বিয়োগ 1 1, তাহলে ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই টুয়াইস এ। দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব x2 বসাও, n এর মান 2, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ হয়ে গেল। এভাবে ডট 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 নিচের দিকে যাইতে থাকবে। কি বুঝতে পারছো? কত সহজ জিনিস না, কত মজার জিনিস, সহজ জিনিস। কি এখানে কি লাগাইছো? এইসব কি লাগাইছো? কি বিয়ে টিয়ে লাগাইছো? হয়েছে? এইবার আসো আমরা পরপর দুইটি উজ্জ্বল ডোরা, পরপর দুইটি অন্ধকার ডোরা, এদের মধ্যকার দূরত্ব হিসাব করতে চাই। পরপর দুইটি উজ্জ্বল ডোরা, পরপর দুইটি অন্ধকার ডোরা, এদের মধ্যকার দূরত্ব হিসাব করতে চাই। ভাই মধ্যকার দূরত্ব হিসাব করা হয়েই গেছে, আসো তো। পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যকার দূরত্ব, উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যকার দূরত্ব। পরপর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যকার দূরত্ব আমরা হিসাব করবো। আমি একটু চিত্র আঁকি, হ্যাঁ দেখো আমি একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে পর্দা, এই দাগটা দিলাম কেন? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বোঝানোর জন্য। হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম অন্ধকার, প্রথম উজ্জ্বল। দেখো প্রথম অন্ধকারের উপরে প্রথম উজ্জ্বল, তারপরে দ্বিতীয় অন্ধকার, তারপরে দ্বিতীয় উজ্জ্বল, তারপরে আবার তৃতীয় অন্ধকার, তারপরে তৃতীয় উজ্জ্বল। এই যে এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এবার তুমি দেখো এটা হচ্ছে সেন্টার, এই যে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এইখান থেকেই কিন্তু সব হিসাব করতে হবে, এটা কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল। হ্যাঁ পর্দার সেন্টার থেকে সব হিসাব করতে হবে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে সব হিসাব করতে হবে, এখান থেকে হিসাব করতে হবে। তাকে বোর্ডে দেখো, প্রথম উজ্জ্বলের দূরত্ব হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, এটা x1। তো ভাই একটু আগে না তুমি হিসাব করলে x1 ইকুয়াল টু, দেখো তো x1 ইকুয়াল টু মূল সূত্র ছিল n ল্যামডা ডি বাই এ,
এন এর মান যা বলবে তাই বসাই দিতে হবে। আমি একটু মূল সূত্রটা লিখি। এক্স এন, এটা হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে অতএব আমাদের এক্স ওয়ান, তাহলে এটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এবার এক্স টু, ভালো করে তাকাও, দ্বিতীয় উজ্জ্বল, এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল। তাহলে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব এই যে এতটুকু, তাহলে এটা হচ্ছে এক্স টু। ঠিক আছে, তাহলে এক্স টু যদি হিসাব করি তাহলে কত হবে, এন এর মান 2, তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ওকে, তারপরে যদি এক্স থ্রি হিসাব করি, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এক্স ফোর হিসাব করলে 4 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ওকে, এভাবে ডট 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 যাবে। আমরা চাইতেছি পরপর দুইটার দূরত্ব, পরপর দুইটা মানে প্রথম উজ্জ্বল আর কেন্দ্রীয় উজ্জ্বলের মধ্যকার দূরত্ব, পরপর দুইটা মানে দ্বিতীয় উজ্জ্বল আর প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যকার দূরত্ব, পরপর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব আমরা চাইতেছি, পরপর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। তাহলে দ্বিতীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, এদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব চাইতেছি। তাহলে এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিয়ে দিবা, এটাকে আমরা ডেল জেড দিয়ে লিখতে চাই। হ্যাঁ, এটাকে আমরা কি দিয়ে লিখবো, ডেল জেড। তাহলে ডেল জেড হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে ডেল জেড পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব কি দিয়ে লিখতে চাই, ডেল জেড। তাহলে এবার তুমি ইচ্ছা মতো এক্স টু মাইনাস এক্স ওয়ান দাও, অথবা এক্স ওয়ান মাইনাস এক্স জিরো দাও, অথবা এক্স থ্রি মাইনাস এক্স টু দাও, এক্স ফোর মাইনাস এক্স থ্রি দাও, যেটা খুশি। তো ধরো এক্স টু মাইনাস এক্স ওয়ান, 2 বিয়োগ 1, তাহলে ল্যামডা ডি বাই এ, 3 বিয়োগ 2 ল্যামডা ডি বাই এ, অতএব ডেল জেড শেষ। তাহলে ডেল জেড 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ মাইনাস ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, অতএব ডেল জেড ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, অতএব ডেল জেড ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। বুঝছো? বলো হয়েছে কিনা? ঠিক একইভাবে এইবার আমরা চাই পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব বের করতে, পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব। যদি পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্বও বলে তাও তোমার বুঝতে হবে কেন্দ্রের দূরত্ব। ওকে, তাহলে পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যকার দূরত্ব, এইটা আমরা হিসাব করতে চাই। তাহলে সেম একই রকম হিসাব করতে হবে। তাহলে অন্ধকার ডোরার দূরত্ব একটু আসো চিত্রে দেখাই। আচ্ছা, এই চিত্রটা তো ঘিজিমিজি হয়ে গেছে, বেশ আরেকটু চিত্র আঁকি। এই যে কেন্দ্রীয় বোঝানোর জন্য দাগ দিলাম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, প্রথম অন্ধকার, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় অন্ধকার। তাহলে প্রথম অন্ধকারের দূরত্ব, এই যে এটা হচ্ছে প্রথম অন্ধকারের দূরত্ব, এই যে প্রথম অন্ধকারের দূরত্ব, এটা x1। দ্বিতীয় অন্ধকারের দূরত্ব এইটা, এটা আমাদের x2। তাহলে আমরা পরপর দুইটা অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব চাই, এই যে এতটুকু আমরা চাই, এটাই আমাদের ডেল জেড। তাহলে অন্ধকার ডোরার জন্য xn 2n মাইনাস 1, দেখো এই সূত্রগুলা লিখতে গিয়ে অনেকে ভুল করে। xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ, নিচে কিন্তু a 2 নেই, কিন্তু এখানে কিন্তু 2n মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 a, বুঝছো, 2 আছে কিন্তু নিচে। তাহলে অতএব x1 n এর মান 1 বসাবা, তো n এর মান যদি 1 বসাও তাহলে 2 বিয়োগ 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 a, x2 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 a, x3 হচ্ছে 3 দুগুণে 6 বিয়োগ 1 5 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 a, ডট ডট ডট। তাহলে পরপর দুটি অন্ধকার ডোরার, পরপর দুটি অন্ধকার ডোরার
কেন্দ্রের দূরত্ব ডেল জেড। এবার তুমি এখান থেকে যে কোনো দুইটা পরপর বিয়োগ দাও, বড়টা থেকে ছোটটা, x3 - x2 অথবা x2 - x1, যার যেটা খুশি, x2 - x1 দিলাম। তাহলে 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i মাইনাস ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i, কমন নাও, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i কমন নাও, তাহলে 2 বিয়োগ 1, তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i, এবার 2 2 কাটো, তাহলে ডেল জেড ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটাই হচ্ছে আমাদের ডেল জেড। কি বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, খুবই ইজি এগুলো, এই হিসাব খুবই ইজি এবং দেখতে অনেক সুন্দর। ভাই একটা প্রশ্ন আছে, চাপ পীড়নকে টেনসর রাশি বলে কেন? টেনসর রাশি কি? টেনসর রাশি কি পড়াইছি না, বলছি না চলতরিৎ পড়ানোর সময়, তো বলছি চলতরিৎ পড়ানোর সময় বলছি না, যে সকল রাশির দিক আছে কিন্তু দিক থাকার পরেও তারা ভেক্টর রুলস ফলো করে না, ভেক্টর যোগের নিয়ম মানে না, ভেক্টর যোগ বা ভেক্টরের বীজগণিত, ভেক্টরের যে হিসাব নিকাশ, হ্যাঁ জ্যামিতিক নিয়ম, এটা মানে না, তাদেরকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। যেমন কারেন্ট, চাপ, পীড়ন, এগুলোকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। ওকে, মানে রাশি কয় প্রকার? 3 প্রকার, স্কেলার, ভেক্টর, টেনসর। এখন আমরা টেনসর কোয়ান্টিটি বলি না, টেনসর কোয়ান্টিটির হিসাব নিকাশের কথা আমরা বলি না, আমরা রাশিকে মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। তো যারা টেনসর তাদেরকে আপাতত আমরা স্কেলারের মধ্যে ফেলে দিই, ঠিক আছে ভাই? চলতরিৎ এখনো করিনি, তো করে ফেলবা, দ্রুত করে ফেলবা। ওকে, হিসাব ডান। এইবার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, বোর্ড বইয়ে লিখো, পরে তো মনে করো কনফিউশনের বন্যা বয়ে দাও তোমরা। বোর্ড বইয়ে n-তম অন্ধকার ডোরার দূরত্বে, অন্ধকার ডোরার দূরত্বের সূত্রে, দূরত্বের সূত্রে xn 2n - 1 না, দিছে 2n + 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i a দিয়েছে, ঠিক আছে? এটা দিয়েছে, তাহলে কি ওরা কোনো ভুল করছে? দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে তো ভুল। আমরা কি দিলাম? আমরা কি দিলাম? 2n - 1 না, ওরা কি দিয়েছে? 2n + 1, তাহলে ওরা কি ভুল করছে? উত্তর হচ্ছে না। আমরা 2n - 1 দিয়ে হিসাব করছি, n এর মান যা বলবে তাই বসাইছি, অর্থাৎ প্রথম অন্ধকারের জন্য n এর মান 1 বসাইছি, দ্বিতীয় অন্ধকারের জন্য n এর মান 2 বসাইছি, তৃতীয় অন্ধকারের জন্য n এর মান 3 বসাইছি। আমরা সোজা রাস্তায় হাঁটছি, আমাদের n এর মান যততম অন্ধকার তততমই বসাইছি, যততম উজ্জ্বল তততমই বসাইছি, কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য n এর মান 0 বসাইছি। আমরা সূত্রগুলো এইভাবে শিখছি, বইতে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে ঠিকঠাক করছে, কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য n এর মান 0 বসাইছে, আর যততম উজ্জ্বল n এর মান তত বসাইছে। ধরো প্রথম উজ্জ্বল n এর মান 1 বসাইছে, দ্বিতীয় উজ্জ্বল n এর মান 2 বসাইছে, তৃতীয় উজ্জ্বল n এর মান 3 বসাইছে, চতুর্থ উজ্জ্বল n এর মান 4 বসাইছে। কিন্তু যখন অন্ধকারের হিসাব আসছে, যখন বলছে প্রথম অন্ধকার, ওরা এই সূত্র দিয়ে লিখছে, লিখে n এর মান 0 বসাইছে, বুঝলা? দ্বিতীয় অন্ধকার এই সূত্র লিখছে, লিখে n এর মান 1 বসাইছে। তৃতীয় অন্ধকার এই সূত্র লিখছে, লিখে n এর মান 2 বসাইছে। এই কাজ করছে এরা। তা আমরা এটা করব না, আমরা এই ফালতু জিনিস করব না, আমরা সহজটাই করব। আমরা সূত্র লিখব, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে xn = n ল্যামডা ডি বাই a, অন্ধকার ডোরার জন্য 2n - 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2i a। n এর মান যততম উজ্জ্বল, যততম অন্ধকার, আমরা n এর মান ততই বসাবো। একটার ক্ষেত্রে ঠিক বসাবো, উজ্জ্বলের ক্ষেত্রে ঠিক বসাবো, অন্ধকারের ক্ষেত্রে 1 কম বসাবো, তা আমরা করব না, ঠিক আছে? সেলুসারের বইয়ে তো ঠিক আছে, তাহলে সেলুসার আমারটাই করছে, সেলুসারের বইয়ে আমাদের নিয়মটাই আছে, ঠিক আছে? আমি যে হিসাবটা দেখাইছি ওটাই দেখাইছে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেবি ইসাক স্যার এবং তপন স্যারের বইতে প্লাস দিয়ে লিখছে, তো যদি এরকম লেখে তো ঘাবড়ানোর কিছু নাই। ওরা প্লাস দিয়ে লিখে প্রথম অন্ধকারের জন্য, প্রথম অন্ধকারের জন্য n0, দ্বিতীয় অন্ধকারের জন্য n1, তৃতীয় অন্ধকারের জন্য n2, এভাবে বসিয়েছে। আমরা এই ফালতু কাজ করব না, বসিয়েছে, আমরা
এটা এই ফালতু কাজ করব না। আচ্ছা ফালতু না লিখো, আমরা এই কাজ করব না। আমরা n এর মান যততম ততই বসাবো। এবার কথা হচ্ছে, আচ্ছা ভাই ওরা ধরেন 2n+1 দিয়ে লিখছে, n এর মান যততম বলবে ততই বসাই, তো সমস্যা কি? মারাত্মক সমস্যা হয়ে যাইতো। সমস্যাটা কি হইতো? মারাত্মক সমস্যা হয়ে যাইতো। দেখো ভালো করে এবার বুঝবা যে সমস্যাটা কি হইতো। যে ভাই n এর আমি প্লাস দিয়ে লিখবো, 2n+1, এটাও তো বিজোড়, এইবার প্রথম অন্ধকার বললে n এর মান 1 বসাবো, তাতে কি যায় আসে? যদি দ্বিতীয় অন্ধকার বলে n এর মান 2 বসাবো। অনেকের কাছে এটা মনে হইতে পারে ভাই 1 কম বসাবো না। এইবার আসো, তাহলে কি সমস্যা আমি একটু তোমার সমস্যাটা দেখাই। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম অন্ধকার, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল। তাহলে ভাই তুমি আমার একটু প্রথম উজ্জ্বলের দূরত্বটা বের করে দাও তো। প্রথম উজ্জ্বল, তাহলে প্রথম উজ্জ্বলের দূরত্ব এই যে এটা প্রথম উজ্জ্বলের দূরত্ব x1, প্রথম উজ্জ্বলের দূরত্ব n λd/a, তাহলে n এর মান 1, তাহলে λd/a এটুকু। ওকে, এইবার আমরা প্রথম অন্ধকার বের করব। সবাই লেখা বাদ দাও, আমরা প্রথম অন্ধকার বের করব। তাহলে প্রথম অন্ধকারের দূরত্ব আমার একটু দেখাও তো। এই যে প্রথম অন্ধকার, তাই না? এই যে প্রথম অন্ধকার, তাহলে তার দূরত্ব কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এর দূরত্ব এই যে এতটুকু, এটা প্রথম অন্ধকার। তাহলে প্রথম অন্ধকার x1। তা আমরা অন্ধকারের জন্য এই সূত্রটা লিখব যে ভাই অন্ধকারের জন্য xn 2n+1 λd/2a, এটাই আমরা বসাবো। n এর মান যা বলবে তাই বসাবো। আচ্ছা n এর মান যা বলবে তাই, ভালো করে শুনিও। আমি কততম অন্ধকার চাইতেছি? এটা কত অন্ধকার? প্রথম অন্ধকার। এই যে পর্দার কেন্দ্র থেকে প্রথম অন্ধকারের দূরত্ব x1, প্রথম অন্ধকার। তাহলে n এর মান 1 বসাও, 1 বসাও। 2 + 1 3, 3 λd/2 আইছে, 3 λd/2 আইছে। হইছে ডান। n এর মান 1 বসালাম। যে ভাই আমি প্লাস দিয়ে লিখবো 2n+1 বিজোড়, এটাই লিখবো। n এর মান যা বলবে তাই বসাবো। সমস্যা কোথায়? ঠিক আছে, সমস্যাটা কোথায়? তো বসালাম এটা। এইবার একটা জিনিস দেখো, চিত্রে এই হিসাব দুইটা দেখবা না, তুমি এই তীর চিহ্ন দুইটা দেখো, দেখে বলো প্রথম উজ্জ্বল এর দূরত্বটা বেশি নাকি প্রথম অন্ধকারের দূরত্বটা বেশি? বলো, প্রথম উজ্জ্বলের দূরত্বটা বেশি না প্রথম অন্ধকারের দূরত্বটা বেশি? প্রথম উজ্জ্বলের দূরত্বটা বেশি, প্রথম অন্ধকারের দূরত্বটা কম। স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। চিত্র তো এটাই বলতেছে, তাই না? চিত্র তো এটা বলতেছে কেন্দ্রীয় উজ্জ্বলের পরে প্রথম অন্ধকার, তারপরে প্রথম উজ্জ্বল। তাহলে প্রথম উজ্জ্বলের দূরত্ব তো বেশি হবে, ওটা তো উপরে আছে। চিত্র তাই দেখতেছি, গোলাপি তীর চিহ্নটা বড়, সবুজ তীর চিহ্নটা ছোট। এইবার মান দেখো তো, এটা λd/a, সামনে 1, এটা 1 λd/a, এটা 1 λd/a, আর এটা 3/2 λd/a। ভাই 3/2 মানে কি? 3/2 মানে কি? 1.5 λd/s, 1.5 λd/a। এইবার বলো, চিত্র বলতেছে প্রথম উজ্জ্বল বড় হবে, প্রথম অন্ধকার ছোট হবে, আর হিসাব বলতেছে প্রথম অন্ধকার λd/a, এটা 1.5 λd/a। বলো কি ঘটনা ঘটলো? হিসাব কি চিত্রের সাথে মিললো? বলো, হিসাব কি চিত্রের সাথে মিলছে? মেলে নাই। চিত্র অনুযায়ী অবশ্যই প্রথম উজ্জ্বল বড় হতে হবে, প্রথম উজ্জ্বলের দূরত্ব বেশি হতে হবে, আর প্রথম অন্ধকারের দূরত্ব কম হইতে হবে। চিত্র অনুযায়ী এটাই হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি না, হিসাব অনুযায়ী হয়ে গেল প্রথম উজ্জ্বল অন্ধকারটা 1.5 λd/a, আর প্রথম উজ্জ্বল 1 λd/a। 1.5 তো 1 এর চেয়ে বেশি, তাহলে হিসাব ঠিক নেই, এটা ঠিক নেই, এটা হিসাব ভুল আছে। তাহলে এই হিসাবটা ভুল আছে, ভুল ঠিক করতে চাই। তাহলে n এর মান 1 বসানো যাবে না। n এর মান প্রথম অন্ধকারের জন্য, এই যে প্রথম অন্ধকার, তো তার জন্য n এর মান 0 বসাতে হবে। 0 বসাই দেখি x1 কত পাই, 0 বসাও। তাহলে দেখো λd/2a,
তার মানে হাফ ল্যামডা ডি বাই এ 0.5 ল্যামডা ডি বাই এ, তখন কিন্তু হিসাবটা মিলে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। দেখো চিত্র অনুযায়ী তাই, এইটুকু যত এটুকু তার অর্ধেক, তাহলে এটা যদি 1 ল্যামডা ডি বাই এ হয় তাহলে এটা হবে 0.5 মানে হাফ ল্যামডা ডি বাই এটা হইতেই হবে। এইবার ঠিক আছে হিসাবটা। তাহলে যদি তুমি 2n প্লাস 1 দিয়ে লেখো তাহলে প্রথম অন্ধকারের জন্য এন এর মান 1 বসানো যাবে না, এন এর মান বসাইতে হবে 0। যদি তুমি প্লাস দিয়ে লেখো দ্বিতীয় অন্ধকারের জন্য এন এর মান 2 বসানো যাবে না, এন এর মান বসাইতে হবে 1। যা বলবে অন্ধকারের জন্য তার থেকে 1 কম বসাইতে হবে। এখন আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, কেন? উজ্জ্বলের জন্য যা বলবে তাই বসাবো, অন্ধকারের জন্য যা বলবে তার থেকে 1 কম বসাবো, দুইটার জন্য দুই রকম নিয়ম হয়ে গেল। এই কারণে আমি কি কাজটা করছি, চালাকি করে অন্ধকারের সূত্রটা 2n প্লাস 1 দিয়ে না লিখে আমরা 2n মাইনাস 1 দিয়ে লিখে দিছি। দেখো তো 2n মাইনাস 1 দিয়ে লিখলে 2n মাইনাস 1 ল্যামডা ডি বাই এ টুয়াইস এ, এটা লিখে দিছি। এইবার যদি আমি প্রথম অন্ধকারের কথা বলি, ধরো প্রথম অন্ধকার, এবার যদি আমি বলি প্রথম অন্ধকার, তাহলে এন এর মান আমার 0 বসানোর দরকার নাই, আমি এন এর মান একই বসাই, এন এর মান একই বসাই, বসাইলে দেখো তো x1 1 বসাও, তাহলে 2 বিয়োগ 1 1, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, এই দেখো 0.5 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ মিলে গেছে। তাহলে মাইনাস দিয়ে যদি লেখো এন এর মান যা বলবে তাই বসাবা, আর প্লাস দিয়ে লিখলে এন এর মান যা বলবে তার থেকে 1 কম বসাবা। তোমার ইচ্ছা তোমার খুশি, তো আমার মাইনাস দিয়ে লিখতে ভালো লাগে এই কারণে আমি মাইনাস দিয়ে লিখি। ওকে, বলো বুঝছো কিনা? কনফিউশন দূর করে দিলাম। এই কনফিউশন একেবারে মনে করো যে মরার আগ পর্যন্ত টেনে বেড়াইতে হয়, তো এই কনফিউশন কিন্তু একেবারে ক্লিয়ার করে দিলাম যে তোমার যেটা খুশি তুমি লিখতে পারো, কোনো আপত্তি নেই। তো যদি তুমি 2n প্লাস 1 দিয়ে লেখো অন্ধকারের ক্ষেত্রে যা বলবে 1 কম বসাবা, আর যদি তুমি 2n মাইনাস 1 দিয়ে লেখো তাহলে অন্ধকার যততম বলবে ততই বসাই দিবা। ঠিক আছে, তো মাইনাসটাই ভালো, কেন? যা বলবে তাই বসাই দিব। তো এইবার আসো আমরা অনেকগুলো সূত্র লিখবো, ও সরি সূত্র লেখার আগে আরেকটা কাজ করবো, তীব্রতা। এবার আমরা তীব্রতা হিসাব করব। ও আরেকটা জিনিস, ম্যাথ করার জন্য দেখো আমি চিত্র এঁকে কিছু জিনিস লিখে দিচ্ছি, মাথায় রাখবা, ম্যাথ করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, বহু ঝামেলা হয় এই জিনিসগুলো নিয়ে, এক এক বইতে এক এক রকম আছে। তো তুমি কোথাও গিয়ে যখন আটকে যাবা তুমি এই পৃষ্ঠাটাতে চলে আসবা, বুঝছো? এই পৃষ্ঠায় চলে আসলে তোমার যাবতীয় যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। এই যে পরপর এই যে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা, এটাকে বলা হয় ঝালর। ঠিক আছে, এটাকে বলা হয় ঝালর বা পট্টি। তাহলে শোনো, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকতে পারে, ঠিক আছে, বহুত কাহিনী লেখা থাকতে পারে। আমি যেভাবে লিখে দিচ্ছি এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব, এটা পর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব। দূরত্ব বললে আমরা কেন্দ্রের দূরত্ব বুঝবো, ঠিক আছে। তারপরে এইটা আর এইটা, তাহলে এটা কি হইল, এই দূরত্বটা কি হইল, পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। এই যে এটা হচ্ছে ঝালর। একটা উজ্জ্বল ডোরা এবং একটা অন্ধকার ডোরা মিলে তৈরি হয় ঝালর। তাহলে এটা হচ্ছে ঝালরের প্রস্থ। ঝালর কি দিয়ে তৈরি হয়? উজ্জ্বল অন্ধকার পরপর বসে ঝালর তৈরি হয়। তাহলে একটা উজ্জ্বল ডোরা একটা অন্ধকার ডোরার এদের যে পুরুত্ব এইটুকু জায়গা নিয়ে তৈরি হয় ঝালরের প্রস্থ। তাহলে এটা হচ্ছে ঝালরের প্রস্থ অথবা ডোরা ব্যবধান। ঠিক আছে, দেখো তো একটা জেব্রা ক্রসিং এর মতো না? তো ডোরা ব্যবধান তৈরি করছে কারা, মানে কতটুকু পরপর রিপিট হয়েছে, কতটুকু পরপর, একটা অন্ধকার একটা উজ্জ্বল, এইটুকু পরপর রিপিট হয়েছে। দেখো এই যে এইটুকু
পরপর 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 রিপিট হয়েছে, তাহলে ডোরা ব্যবধান এটা। আর এটা হচ্ছে একটা ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, এটা হচ্ছে ডোরার প্রস্থ। তারপরে এইটা আর এইটা, দেখো এটা একটা অন্ধকার ডোরা, এটা একটা উজ্জ্বল ডোরা, তাহলে এদের কেন্দ্রের দূরত্ব, তাহলে আমরা কি লিখতে পারি, পরপর একটি অন্ধকার ও একটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, পরপর একটি অন্ধকার ও একটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। আগেরটা ওই পাশের দুইটা কি ছিল, পরপর দুটি অন্ধকার ডোরার, অন্ধকার অন্ধকার, পরপর দুইটা অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব, পরপর দুইটা উজ্জ্বল উজ্জ্বল তাদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব। আর এবার বলছে পরপর একটি অন্ধকার ও একটি উজ্জ্বল ডোরা, একটি অন্ধকার ও একটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব পরপর, ঠিক আছে। আর শুধু ডোরার কথা বলা থাকলে, শুধু ডোরার দূরত্ব বলা থাকলে, ডোরার দূরত্ব বলা থাকলে ভাববা উজ্জ্বল ডোরার কথাই বলা হয়েছে, ভাববে উজ্জ্বল ডোরার কথাই বলা হয়েছে। মানে আমি যদি বলি পরপর দুইটি ডোরার দূরত্ব, মানে পরপর দুইটি কিসের ডোরা, পরপর দুইটি উজ্জ্বল ডোরা। তাহলে আমি যদি কখনো বলি পরপর দুইটা ডোরার দূরত্ব, মানে শুধু ডোরার কথাও যদি বলা থাকে, তাহলে ভাববা পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে শুধু ডোরার দূরত্ব বলা থাকলে ভাববে উজ্জ্বল ডোরার কথা বলা হয়েছে, উজ্জ্বল ডোরার দূরত্ব বলা হয়েছে, বলা হয়েছে। এইবার শোন, দেখো এই পাশের যে তিনটা দূরত্ব, সেই তিনটা দূরত্ব একটু বড় দূরত্ব, দেখো। আর এটাই আমরা একটু আগে হিসাব করলাম কিন্তু, ডেল জেড, এটা ডেল জেড, এটাও দেখো ডেল জেড, ডেল জেড ডেল জেড ডেল জেড। তো ডেল জেড কত, ডেল জেড হিসাব করলাম, ডেল জেড ইকুয়াল টু কি, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ ডেল জেড, ঠিক আছে। তাহলে ডেল জেড কি কি, ডেল জেড হচ্ছে ঝালরের প্রস্থ, ডেল জেড হচ্ছে ডোরা ব্যবধান, ডেল জেড হচ্ছে পরপর দুইটা অন্ধকার ডোরার দূরত্ব, ডেল জেড ল্যামডা ডি বাই এটা হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। আর এই পাশে দেখো, এই পুরোটুকু ভালো করে তাকাও, পুরোটুকু যদি ডেল জেড হয় তাহলে তার অর্ধেক না এইটুকু, তাহলে একটা ডোরার প্রস্থ, একটা ডোরার প্রস্থ, এটা ডেল জেড এর অর্ধেক। তো এটাকে আমরা জেড দিয়ে লিখবো, শুধু জেড দিয়ে লিখবো, এটাকে শুধু জেড দিয়ে লিখবো। দেখো এই যে এটা হচ্ছে ডেল জেড এর অর্ধেক, এটাও ডেল জেড এর অর্ধেক, তাহলে এটাকে আমরা শুধু জেড দিয়ে লিখবো। তাহলে শুধু জেড যেটা হবে সেটা হবে ল্যামডা ডি বাই এ এর অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ। তাহলে একটা ডেল জেড একটা জেড, কোন কোন বইতে এই জেডটাকে বিটা দিয়ে লিখছে, হ্যাঁ ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রিঞ্জ, ফ্রিঞ্জ কি যেন বলে এটা, ভুলে গেলাম। পুরুত্তর ইংরেজি কি, প্রস্থ বা পুরুত্ব, এটা ইংরেজি কি ভুলে গেলাম, ভুলে গেলাম, ওয়াইড, ওয়াইড, ঠিক আছে। তাহলে ফ্রিঞ্জ ওয়াইড হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ডোরার মানে ঝালরের প্রস্থ, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ডোরার প্রস্থ, আর এইটা হচ্ছে পুরো ঝালরের প্রস্থ। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, দেখো একটা হচ্ছে ঝালরের প্রস্থ আর একটা হচ্ছে ডোরার প্রস্থ। ভাই ডোরার প্রস্থ বললে জেড আর ঝালরের প্রস্থ বললে ডেল জেড। এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে তুমি বিভিন্ন রকম দেখবা, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি বিভিন্ন রকম দেখো, কনফিউশনে পড়ো, এই পৃষ্ঠায় চলে আসবা, এই পৃষ্ঠায় চলে আসলে তোমার কনফিউশন শেষ। কি আমার কথা বুঝতে পারছো? তাহলে সুন্দর করে তোলো। ভাই ডোরার প্রস্থ z/2 হবে না, ডোরার প্রস্থ z/2 কেন হবে? এইটুকু, এইটুকু আমাদের কি ডেল জেড না, এইটুকু আমাদের ডেল জেড না, ডেল জেড হচ্ছে ল্যামডা, ল্যামডা ডি বাই এ। তাহলে ডোরার প্রস্থ এর অর্ধেক, এই যে এতটুকু ছোট দূরত্ব, সবসময় ভাববা ছোট দূরত্ব হলে ডেল জেড এর অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ। দেখো এটাকে 2 দিয়ে ভাগ দিছি, তাহলে একে আবার 2 দিয়ে কেন ভাগ করবা? ওকে, ক্লিয়ার?
তাহলে ঝালরের প্রস্থ, পট্টির প্রস্থ, এক পট্টি, ব্যান্ডের প্রস্থ, উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব। এই দেখো তোমাদের একটা মিম দেখে, দেখো দেখতে পাচ্ছ, আদার কান্ট্রিজ আর বাংলাদেশ, কি কনফিউশন। তো এই হচ্ছে ঝামেলা, বুঝছো? তাহলে আরো যা যা আছে সব লিখে দিয়ে আসো। ঝালরের প্রস্থ, ডোরা ব্যবধান, পট্টির প্রস্থ, পট্টির প্রস্থ, ব্যান্ডের প্রস্থ, এখানে আবার লিখছে পট্টির প্রস্থ ল্যামডা ডি বাই 2 আইছে, আবার পট্টির প্রস্থ এটা। পট্টির প্রস্থ বললে কি করবা, এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দেখছো, নিজে কনফিউশনে পড়ে গেছে। ডোরা সমান সমান ঝালর বা ডোরার প্রস্থ ঝালরের প্রস্থ, না শিক্ষক 1, ঝালরের প্রস্থ পট্টির প্রস্থ, শিক্ষক 2। ও মাই গড। ঠিক আছে, ব্যান্ডের প্রস্থ থাকুক, পট্টির প্রস্থটা কেটে দাও, পট্টি দরকার নাই, পট্টির প্রস্থ দরকার নেই, ব্যান্ডের প্রস্থ থাকুক। আমাদের দেশে এক জিনিসকে হ্যাঁ হাজার নামে ডাকি, ঠিক আছে, লাউকে আমরা কদু বলি, বরিশালের মানুষজন লাউকে কদু বলে, বরিশাল, তারপরে টোনা, তারপরে হচ্ছে ফেনী, এই অঞ্চলের মানুষজন। না না ফেনী না, সরি, দক্ষিণবঙ্গের দিকে কি আছে আর, ভাই এটা কোন ব্র্যান্ডের? নোয়াখালীও, আচ্ছা নোয়াখালীও। রংপুরও ডাকে, আচ্ছা। ভরবেগ চ্যাপ্টারে কি 2n-1 ইউজ, তরঙ্গ চ্যাপ্টারেরও কি 2n-1 ইউজ করবো? হ্যাঁ সব চ্যাপ্টারে 2n-1 ইউজ করবো আমরা। হয়েছে, সবাই তুলছ, আগাই সামনে আগাই। চলো এইবার আমরা একটু তীব্রতার হিসাব করতে চাই। তরঙ্গের, লব্ধি তরঙ্গের তীব্রতা, লব্ধি তরঙ্গের তীব্রতা। শোনো, তীব্রতা জিনিসটা কি? তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি, উজ্জ্বলতা। যেখানে উজ্জ্বল ডোরা তৈরি হয় তার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম। যেখানে অন্ধকার ডোরা তৈরি হয় তার ইন্টেন্সিটি মিনিমাম, অন্ধকার ডোরার ইন্টেন্সিটি 0। তাহলে দুইটা তরঙ্গের উপরিপাতনে যখন সমদশায় উপরিপাতিত হবে তখন লব্ধি তরঙ্গের বিস্তার সবচেয়ে বেশি, তীব্রতা সবচেয়ে বেশি হবে। আর যেখানে বিপরীত দশায় উপরিপাতিত হবে সেখানে লব্ধি তরঙ্গের তীব্রতা সবচেয়ে কম, বিস্তার সবচেয়ে কম হবে। তা আমরা সেই তীব্রতাটার হিসাব করতে চাই। তো আমাকে একটু বিশ্বাস করো যে একটা সূত্র আমরা জানি। কোন সূত্রটা আমরা জানি? যে তীব্রতার সূত্র I, এটা ইকুয়াল টু 2π²f²a² ρ v। কোন একটা তরঙ্গ সেটা যদি ভি বেগে রো ঘনত্বের কোন মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, যেখানে তরঙ্গের বিস্তার a এবং কম্পাঙ্ক f, তাহলে ওই তরঙ্গের তীব্রতার সূত্র হয় এটা। ভাই কোত্থেকে পাইলাম হচ্ছে ফার্স্ট পার্টের 9 নম্বর চ্যাপ্টার থেকে। ফার্স্ট পার্টের 9 নম্বর চ্যাপ্টার থেকে। ধরো কোন একটা মিডিয়াম আছে, কোন একটা মাধ্যম, ধরো বাতাস মাধ্যম, তো সেই মাধ্যমের ঘনত্ব ধরো রো। তাহলে সেই রো ঘনত্বের কোন মাধ্যমের মধ্য দিয়ে একটা তরঙ্গ ভি বেগে অগ্রসর যদি হয়, একটা তরঙ্গ যদি ভি বেগে অগ্রসর হয়, ঠিক আছে, রো ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে, যেখানে বিস্তার, এই যে বিস্তার, এই বিস্তারটা হচ্ছে এ, এই বিস্তার হচ্ছে এ, আর কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে এই তরঙ্গের তীব্রতা আই, এটা ইকুয়াল টু 2π² ρ v। এই হচ্ছে আমাদের সূত্র। তো যদি মাধ্যম কনস্ট্যান্ট থাকে, মাধ্যমে তরঙ্গ বেগ ভি যদি একই থাকে, তাও দুইটা তরঙ্গের জন্য ভালো করে শুনবা। ধরো দুটো তরঙ্গ একই মাধ্যমে আছে, তাহলে মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের তরঙ্গ বেগ ভি সেম। তারপরে ধরো এফ কম্পাঙ্ক, সেটাও সেম, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সিটাও সেম। তাহলে ফ্রিকোয়েন্সি সেম, রো সেম, ভি সেম, তাহলে আমরা কি এটা বলতে পারি যে আই
এটা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আই কি হবে? আই বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। অর্থাৎ যদি বিস্তার দ্বিগুণ হয় তাহলে তীব্রতা 4 গুণ হবে। বিস্তার যদি দ্বিগুণ হয় তীব্রতা হবে 4 গুণ। এখন আসো তো ব্যতিচারের ক্ষেত্রে, এটা S1, এটা S2, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স S। এবার এই যে দুইটা উৎস S1 S2, এখান থেকে তরঙ্গ ইমিট হচ্ছে, এই যে এখান থেকে তরঙ্গ ইমিট হচ্ছে। দুইটা তরঙ্গের উপরিপাতনে পর্দার উপর, দুইটা তরঙ্গের উপরিপাতনে পর্দার উপর ধরো পি বিন্দু, পি বিন্দুতে গিয়ে দুইটা তরঙ্গ উপরিপাতিত হলো। তো যদি সমদশায় উপরিপাতিত হয় তাহলে সেই ক্ষেত্রে উজ্জ্বল ডোরা তৈরি হবে। সেখানে ইন্টেন্সিটি, আলোর ইন্টেন্সিটি অনেক বেশি থাকবে। যদি বিপরীত দশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার হবে 0, সেখানে বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য লব্ধি তরঙ্গের তীব্রতা হবে 0। আমরা সেই লব্ধি তরঙ্গের তীব্রতাটা বের করতে চাই। তাহলে ধরো এই দুটো আমাদের সোর্স না, S1 S2, এটা আমাদের সোর্স না? তো এই সোর্স থেকে নির্গত আলোক তরঙ্গের তীব্রতা আয়ন হচ্ছে I0, এখান থেকে নির্গত আলোক তরঙ্গের তীব্রতা I2 হচ্ছে I0। এখন তুমি বলতে পারো ভাই তীব্রতা সেম হইলো কেন? তীব্রতা সেম কারণ বিস্তার সেম। বলো তো এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে তার বিস্তার কত? এর বিস্তারটা কত? A। আর এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে, এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে তার বিস্তার কত? তার বিস্তারও তো সেম। বিস্তার যদি সেম না থাকে তাহলে তুমি লব্ধি তরঙ্গের তীব্রতা 0 বানাইতে পারবা? ওই যে অন্ধকার ডোরা বানাইতে পারবা? পারবা না তো। তাহলে দুইটা তরঙ্গের তীব্রতা কিন্তু সেম, সরি বিস্তার কিন্তু সেম। তাহলে এর বিস্তার যদি A হয় তাহলে এরও তো বিস্তার A। তো বিস্তার যদি সেম হয়, বিস্তার যদি সেম হয় তাহলে তীব্রতাও তো সেম হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা সেকেন্ডারি সোর্স, এর এই প্রাইমারি সোর্সের সেকেন্ডারি সোর্স না, এদের মাতৃ উৎস তো একই। তো এদের মা যদি একই থাকে তো এদের গুণও তো একই হবে। এরা তো দুই বোন হবে আর কি, বা দুই ভাই হবে আর কি, তাই না? তাহলে এদের দুইজনের বিস্তারও সেম হবে কারণ এদের প্রাইমারি সোর্সটা একই। তাহলে এর বিস্তার যদি A1 A হয়, এর বিস্তার A2 হবে A। কি কথা বুঝছো? তাহলে এর তীব্রতা আয়ন যদি I0 হয়, এরও তীব্রতা I2 হবে I0। এখন আমার প্রশ্ন হচ্ছে উৎসের তীব্রতা I0 হলে, উৎসের তীব্রতা I0 হলে এই যে পি বিন্দুতে যখন উপরিপাতিত হচ্ছে তখন তরঙ্গের উপরিপাতনের তীব্রতা কত হবে? I0 এর কত গুণ হবে? তো উজ্জ্বল ডোরা হলে, শোনো ভালো করে, উজ্জ্বল ডোরা হবে, উজ্জ্বল ডোরা হলে তীব্রতা হবে 4 গুণ, আর অন্ধকার ডোরা হলে তীব্রতা তো 0। কথা হচ্ছে ভাই কিভাবে পাইলেন? এই দেখো কিভাবে পাইলাম। উজ্জ্বল ডোরার জন্য যদি উজ্জ্বল ডোরা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার, আর গঠনমূলক ব্যতিচারে তরঙ্গের উপরিপাতনটা হচ্ছে চূড়ার সাথে চূড়া, খাঁজের সাথে খাঁজ। এই যে তাহলে এই যে প্লাস A মাইনাস A মাইনাস A, তো লব্ধি তরঙ্গের বিস্তার A ইকুয়াল টু ছিল প্লাস মাইনাস 2A। ওকে, আমাদের লাগবে তীব্রতা। তো তীব্রতা I সমানুপাতিক A স্কয়ার। এই দেখো I সমানুপাতিক A স্কয়ার, তাহলে I সমানুপাতিক A স্কয়ার, এই যে বড় হাতের A তার স্কয়ার। তো আমাদের এই এটা এটা এটার বিস্তার কত? A, এর তীব্রতা কত? I0 বা I1। তাহলে ভালো করে শোনো এবার, I0 সমানুপাতিক A স্কয়ার, এর তীব্রতা I0, তার বিস্তার A, I0 এর বিস্তার A। তাহলে I0 সমানুপাতিক A স্কয়ার হলে I0 সমান সমান K A স্কয়ার লেখা যায়। কে একটা সমানুপাতিক ধ্রুবক। এইবার আমরা চাইতেছি লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে? ভাই লব্ধি তরঙ্গের বিস্তার কোনটা? লব্ধি তরঙ্গের বিস্তার, এর বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার। লব্ধি তরঙ্গের বিস্তার I কোন ক্ষেত্রে? উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। তাহলে সর্বোচ্চ না, তাহলে I ম্যাক্সিমাম। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? বড় হাতের A, তাহলে I ম্যাক্স বড় হাতের A স্কয়ার। তাহলে ভালো করে খেয়াল করো, I ম্যাক্স সমানুপাতিক চিহ্ন উঠে গেল, দিয়ে ধ্রুবক কে A স্কয়ার, এর মান প্লাস মাইনাস 2A, প্লাস মাইনাস 2A, প্লাস মাইনাস 2A তার স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াইলো? K 2 দুগুণে 4, তাহলে 4A স্কয়ার। তাহলে আমরা 4টাকে সামনে আনলাম, KA স্কয়ার। এবার 4KA স্কয়ার মানে কত? I0 না? বলো I0 কিনা? K স্কয়ার মানে I0। তাহলে অতএব ম্যাক্সিমাম তীব্রতাটা হবে, উজ্জ্বল ডোরার তীব্রতাটা হবে উৎসের তীব্রতা I0 এর 4 গুণ। 4 গুণ। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এবার মুখে মুখে করে দিই।
এর বিস্তার কত এ, এর তীব্রতা কত আই নট। এখন বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার কত হয়ে গেছে 2a, তাহলে বিস্তার কত দ্বিগুণ। তো বিস্তার যদি দ্বিগুণ হয়, বিস্তারের বর্গের সমানুপাতিক তীব্রতা, তো বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে 2 এর বর্গ করো 4, তাহলে তীব্রতা হবে 4 গুণ। তাই হয়েছে, তাই হয়েছে। এবার সেম একইভাবে যদি এবার বলি অন্ধকার ডোরার তীব্রতা হিসাব করো, অন্ধকার ডোরার তীব্রতা হবে 0। কেমনে অন্ধকার ডোরার তীব্রতা, তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে এই যে চূড়ার সাথে খাজ, ঠিক আছে, চূড়ার সাথে খাজ, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার এ 0। তাহলে এবার যদি আমি আই মিনিমাম তীব্রতা হিসাব করতে চাই, এটা আই ম্যাক্সিমাম, এটা আই মিনিমাম, তাহলে মিনিমাম এটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এটা হচ্ছে লব্ধি তরঙ্গের তীব্রতা হবে তার বিস্তারের সমানুপাতিক। তাহলে আই মিনিমাম এটা সমান সমান এ তো 0, 0 স্কয়ার তো 0ই, অতএব আই মিনিমাম হবে 0, আই মিনিমাম 0। তাহলে অন্ধকার ডোরার কোনো ইন্টেন্সিটি থাকবে না। ইন্টেন্সিটি 0 মানেই তো অন্ধকার, এটা মানেই তো অন্ধকার, ঠিক আছে। মানে ফিজিক্সের ভাষায় অন্ধকার বলে কিছু আছে নাই, সবকিছুই কি আলো। তাহলে আলোর অনুপস্থিতিটাই তো অন্ধকার, যেখানে আলো নেই সেই আলোর অনুপস্থিতিটাই তো অন্ধকার, আলো না থাকলেই তো অন্ধকার। তাহলে বলো তো অন্ধকারের ডেফিনেশনটা কি, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ফিজিক্সের ভাষায় বলো, অন্ধকারের ডেফিনেশনটা কে দিতে পারবে? বলো অন্ধকারের ডেফিনেশনটা কি হবে? অন্ধকারের ডেফিনেশন হচ্ছে 0 ইন্টেন্সিটির আলোকে বলা হয় অন্ধকার। অন্ধকার বলে তো কিছু নেই, অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি, এটাই অন্ধকার। তাহলে 0 ইন্টেন্সিটির যে আলো, যে আলোর তীব্রতা 0, সেই আলোটাই হচ্ছে অন্ধকার। আমরা আলো পড়ি তাই না, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, আমরা চ্যাপ্টার পড়ি, জ্যামিতিক অন্ধকার বিজ্ঞান, ভৌত অন্ধকার বিজ্ঞান, অন্ধকার বিজ্ঞান নামে কোনো চ্যাপ্টার পড়ি না তো। তাহলে অন্ধকার কি? অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি, অর্থাৎ 0 ইন্টেন্সিটির আলোই হচ্ছে অন্ধকার। কে ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আসো শোনো, দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে এই যে লব্ধি তরঙ্গের তীব্রতা সবচেয়ে বেশি হলো উৎসের তীব্রতার 4 গুণ, আর লব্ধি তরঙ্গের তীব্রতা সবচেয়ে কম যখন হলো তখন হলো 0। তাহলে 4i0 0, আবার 4i0 0। আমরা একটা ইন্টেন্সিটির না একটা গ্রাফ আঁকতে চাই, আমরা ব্যতিচারের ইন্টেন্সিটির একটা গ্রাফ আঁকতে চাই। তো সেই গ্রাফটা আমরা কেমনে আঁকতে পারি দেখো তো, ভালো করে খেয়াল করবা। তীব্রতার গ্রাফ অঙ্কন করবো একটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। হ্যাঁ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আমরা তীব্রতা নিব, হ্যাঁ, ওয়াই অক্ষের তীব্রতা আই নিব। এক্স অক্ষে কি নিব? এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমরা অনেক কিছুই নিব। দেখো এক এক করে আমরা এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তারপর অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, তারপর আবার অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, নিচের দিকেও তাই। এই জিনিসগুলো কি এখানে লিখতে চাই, এখানে কিভাবে লিখবো? এভাবে। এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, একটু বড় করে আঁকি। এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তারপর অন্ধকার, উজ্জ্বল, আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এদিকেও তাই। উজ্জ্বল ডোরা, অন্ধকার, উজ্জ্বল ডোরা, অন্ধকার, আবার এটা উজ্জ্বল ডোরা, অন্ধকার। ঠিক আছে, এরকম যাবে 1 2 3, হ্যাঁ ঠিক আছে।
এবার দেখো উৎসের তীব্রতা ছিল আই নট, S1 S2 এর তীব্রতা ছিল আই নট, আমরা ওয়াই অক্ষের তীব্রতা নিচ্ছি। এই যে এটা হচ্ছে আই নট, 2 গুণ 3 গুণ 4 গুণ, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের আই নট। তাহলে I1 এবং I2 সমান সমান আই নট, এই যে এই মানটা হচ্ছে আই নট, ভালো করে শুনি। তাহলে এবার এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এন এর মান 0, তারপরে এটা এন এর মান 1, এটা এন এর মান 2, এটা এন এর মান 1, এটা এন এর মান 2, ঠিক আছে। এই যে উজ্জ্বল ডোরা। অন্ধকারের ক্ষেত্রে অন্ধকারের শুরু N1 অন্ধকার, N2 অন্ধকার, N3 অন্ধকার, N1 অন্ধকার, N2 অন্ধকার, N3 অন্ধকার। এই বুঝতে পারতেছ, বোঝা যাচ্ছে? তাহলে এবার আসো, উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি হবে, এই যে ওয়াই অক্ষে আমরা ইন্টেন্সিটি নিচ্ছি, তাহলে উজ্জ্বল ডোরা এটা, তাহলে এই উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি হবে I1 I2 তো আই নট, তাহলে তার 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 4 আই নট। তাহলে উজ্জ্বল ডোরাটার ইন্টেন্সিটি হবে 4 আই নট এইখানে। অন্ধকার ডোরার ইন্টেন্সিটি হবে 0, অন্ধকার ডোরার ইন্টেন্সিটি হবে 0, অন্ধকার ডোরা এর হবে 0, অন্ধকার ডোরার ইন্টেন্সিটি হবে 0, 0, এই যে 0। আবার উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি হবে 4 গুণ, এখানে একটা দাগ দিয়ে দিই, এই যে 4 গুণ, তাহলে এর ইন্টেন্সিটি আবার হবে, এর ইন্টেন্সিটি আবার হবে 4 গুণ, এই যে 4 গুণ। আবার এর হবে 0, এর হবে আবার 4 গুণ, এর হবে আবার 0, ঠিক আছে। এখানে তাই 0 এর 4 গুণ, 0 এর 4 গুণ, এর 4 গুণ, এর হচ্ছে 0। তাহলে এখন গ্রাফ আঁকতে হবে সুন্দর করে, দেখো তাহলে ইন্টেন্সিটি 4 আই নট, তারপরে 0, তারপরে আবার 4 আই নট, 0, 4 আই নট, 0, তারপর আবার 4 আই নট, এইভাবে যাবে। এদিকেও তাই, এরকম, বুঝতে পারছো? এরকম একটা গ্রাফ হবে। এখন কথা হচ্ছে গ্রাফটা এরকম ত্রিভুজ ত্রিভুজ হবে না, একটু সাইনোসোডাল গ্রাফ হবে, অর্থাৎ সাইনের মতো গ্রাফ হবে। তাহলে দেখো গ্রাফটা কেমন হবে, 4 আই নট এখান থেকে কমে এই যে 0, 4 আই নট থেকে হ্রাস পেয়ে এই যে 0, তারপরে এখান থেকে আবার 4 আই নট, তারপরে আবার 0, দাঁড়াও ভেঙে ভেঙে আঁকি, না হলে হবে না, এই দেন আবার 0, তারপরে আবার 4 আই নট, জিরো, এই এদিক দিয়ে আবার 0, 0 দিয়ে 4 আই নট, বুঝতে পারছো? এই যে দেখো কত সুন্দর হয়েছে না, কজ নাকি সাইন, কোনো কিছু না, কজ না সাইন, এটা কোনো কিছু না, সেটা আমি পরে বলবো, আপাতত আঁকো সাইন, সরি কজ, কজ স্কোয়ার, কজ স্কোয়ার, এটা কার গ্রাফ? কজের স্কোয়ারের গ্রাফ না, দেখো তো, এই যে কজের স্কোয়ারের গ্রাফ, শুধু কজের না, কজের আবার কি স্কোয়ারের গ্রাফ, দেখছো কত সুন্দর। এইবার দেখো আমি কিছু জিনিস লিখতেছি, দেখো বোঝো কিনা। এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এবার এটা তো এন কততম সেটা তুমি লিখছো, এবার এখানে আমরা ডেল ডেল এবং ডেল এক্স এইটা একটু লিখতে চাই, তাহলে ডেল 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 এক্স এইটা লিখতে চাই। তাহলে ডেল ডেল অর্থাৎ দশা পার্থক্য, উজ্জ্বল ডোরার জন্য দশা পার্থক্য 0, প্রথম উজ্জ্বলের জন্য 2 পাই, তারপরে এর জন্য, আচ্ছা এগুলাকে এই কালি দিয়ে লিখি, 0, এটার জন্য দশা পার্থক্য 2 পাই,
4 পাই, পরেরটা 6 পাই। ঠিক একইভাবে এটা 2 পাই, এটা 4 পাই, পরেরটা 6 পাই। দশা পার্থক্য 6 পাই। আর এরপরে হচ্ছে অন্ধকার ডোরাগুলোর জন্য দশা পার্থক্য। তো অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্য কত ছিল দেখো তো, বিজোড় পাই। মনে করো, দেখো খাতায় লেখা আছে বিজোড় পাই। তাহলে 0 2 পাইয়ের মাঝখানে দেখো এমনি হয়ে যাচ্ছে পাই পাই, একটা পাই, 2 পাই, তারপরে 3 পাই, 4 পাই, তারপরে 5 পাই। দেখো কত সুন্দর মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পাই, 3 পাই, এটা 5 পাই। তাহলে পাই, 3 পাই, এটা 5 পাই। এবার ডেল এক্স হচ্ছে পথের পার্থক্য। পথের পার্থক্য উজ্জ্বলের জন্য λ/2 এর জোড় গুণিতক। তাহলে 0, পথের পার্থক্য 0, λ/2 এর 0 গুণিতক, λ/2 এর 2 গুণিতক 2 λ/2, λ/2 এর 4 গুণিতক 4 λ/2, এ পাশেও তাই 2 λ/2, এখানে 4 λ/2। আর যখন অন্ধকার তখন বিজোড় গুণিতক। তাহলে দেখো তো 0 আর 2, তার মাঝখানে তো 1, তাহলে একটা λ/2, 2টা λ/2, এটা হবে 3টা λ/2, এটা হবে 4টা λ/2, এটা হবে 5টা λ/2। দেখছো মিলে যাচ্ছে কত সুন্দর করে। এই সাউন্ডে কিছু সমস্যা আছে, শুধু ডান কানে বাজতেছে, বাম কানেও বাজবে একটু পরে। এই বোঝা গেছে? তো এইটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ। এইবার আসলে লাস্ট একটা স্লাইড, আজকে ভাবছিলাম ম্যাথ একটা করাবো কিন্তু আর সময় পাইলাম না। তো লাস্ট স্লাইড আসো, সূত্রগুলো একটু লিখে দিই সুন্দর করে। তাহলে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার জন্য, উজ্জ্বল ডোরার জন্য। আর এখানে ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ডোরার জন্য, অন্ধকার ডোরার জন্য। তাহলে এবার দেখো সূত্রের প্যাকেজ দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি এখন এত কিছু যা শিখাইলাম মনে রাখো বা না রাখো, ম্যাথ করার জন্য বা পরীক্ষার আগে যে পৃষ্ঠাটা রিভিশন দিয়ে যাবা, ম্যাথ করার জন্য বা পরীক্ষার আগে যে পৃষ্ঠাটা রিভিশন দিয়ে যাবা তোমার ম্যাথ করতে যেটা লাগবে। আসো, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে প্রথমে এ লব্ধি বিস্তার, এ ম্যাক্সিমাম, এটা হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস এ। লব্ধি বিস্তার এ মিনিমাম 0। একটু আগে আমরা তীব্রতা বের করলাম, আই ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 4I0, আই মিনিমাম সেটা হচ্ছে 0। দশা পার্থক্য ডেল ডেল 2n পাই, দশা পার্থক্য ডেল ডেল 2n - 1 পাই, n এর মান যা বলবে তাই। ঠিক আছে, এখানে n এর শুরু কত থেকে, n এর শুরু 1 0 থেকে, 0 1 2 ডট ডট ডট। এখানে n এর শুরু 1 থেকে 1 2 3 ডট ডট ডট। তারপরে ডেল এক্স পথের পার্থক্য 2n λ/2, ডেল এক্স পথের পার্থক্য 2n - 1 λ/2, n এর শুরু 1 থেকে। তারপরে n তম ডোরার দূরত্ব xn, n λd ডিভাইডেড বাই a, xn 2n - 1 λd ডিভাইডেড বাই টুয়াইস a। এই যে দেখো সব সূত্রগুলো এক জায়গায় করে দিলাম। কি বুঝতে পারছো? সব সূত্রগুলো এক জায়গায় হয়ে গেল। আর কি মাথায় রাখতে হবে? আর মাথায় রাখতে হবে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্রটা মাথায় রাখতে হবে। xn এর মূল সূত্র xn ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, লাগবে বহুত ক্ষেত্রে লাগবে এটা। আর মাথায় রাখতে হবে সাইন থিটা সমান সমান ট্যান থিটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, সাইন থিটা সমান সমান ট্যান থিটা। আর সাইন থিটা ইকুয়াল টু কি ছিল? সাইন থিটা ইকুয়াল টু লাগবে এটা ডেল এক্স বাই এ, আর ট্যান থিটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই ডি। ওকে, এই দুইটা জিনিস লাগবে। আর জেড এবং ডেল জেড, জেড হচ্ছে
ল্যামডা ডি ডিভাইডেড বাই ডেল জেড হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর জেড হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। তো এগুলা কিভাবে মনে রাখবা, চিত্র দেখাইছি, চিত্র আগে দেখানো আছে, আগে দেখানো। এই হচ্ছে ব্যতিচারের যাবতীয় যত সূত্র। তো এটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর দুইটা সূত্র লিখে রাখতে পারো, এটা আমরা পরের দিন দেখাবো, ঠিক আছে? আপাতত লিখে রাখো দুইটা সূত্র। সেটা হচ্ছে এ ইকুয়াল টু লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার এ ইকুয়াল টু রুট ওভার ভেক্টরের লব্ধি সূত্রের মতো, ভেক্টরের লব্ধি সূত্রের মতো a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2 cos ডেল ডেল। এই যে ডেল ডেল হচ্ছে দশা পার্থক্য, কি এটা আমি পরের দিন দেখাবো। আর এটা হচ্ছে লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা আই, এটা ইকুয়াল টু হচ্ছে i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 cos ডেল ডেল। আর i1 সমান সমান যদি i2 সমান সমান i0 হয়, তাহলে তখন তীব্রতা i ইকুয়াল টু 2 cos স্কয়ার 2 i0 cos স্কয়ার 2 না 4 i0 4i0 cos স্কয়ার ডেল ডেল বাই 2। এখন এগুলা কি কোত্থেকে আসলো এটা আজকে জিজ্ঞেস করা যাবে না, এটা কালকে পড়বো। হ্যাঁ, এটা ভেক্টরই, লব্ধি সূত্র। তো এই তিনটা জিনিস এখন জিজ্ঞেস করা যাবে না, এটা আমরা কালকে দেখব, ঠিক আছে? আপাতত এইটুকু বলে রাখি, লব্ধি দেখো, আমরা এই যে ব্যতিচারের এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো দেখলাম যে দুইটা বিস্তার সমান, a1 a2 যদি a হয় তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বিস্তার a ম্যাক্স হবে প্লাস মাইনাস টুয়াইস এ, মিনিমাম যখন হবে তখন হবে 0। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি দুইটার বিস্তার সমান না হয়, যদি a1 আর a2 আলাদা হয়, যদি a1 আর a2 আলাদা হয় তাহলে তখন লব্ধি বিস্তার কত হবে? যদি তীব্রতা, যদি a1 a2 আলাদা হয়, a1 আর a2 যদি সেম না হয়, তীব্রতা i1 আর i2 সেম হবে না, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি তীব্রতা কত হবে? তখন তো লব্ধি তীব্রতা 4i0 0 এগুলো তো বলা যাবে না। তখন লব্ধি তীব্রতার সূত্র কি হবে? তখন লব্ধি তীব্রতা হবে এটা। কোত্থেকে আসলো এটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে এই যে ব্যতিচার রিলেটেড যাবতীয় সূত্র সব এখানে। তাহলে তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময়, ঠিক আছে, এই পৃষ্ঠাটা সুন্দর করে রিভিশন দিয়ে চলে যাবা, ঠিক আছে? ডেল জেড কে 2 দিয়ে গুণ করলে জেড আসে না, হ্যাঁ, ডেল জেড কে 2 দিয়ে গুণ করলে জেড আসে না, ডেল জেড কে 2 দিয়ে ভাগ করলে জেড আসে, গুণ করলে জেড আসবে কেন? তো ডেল জেড বের করে 2 দিয়ে গুণ করলে হবে না, গুণ না ভাগ ভাগ। এ সমান না হলে ডার্ক ধরা পাওয়া যাবে না, ডার্ক পাওয়া যাবে না, ডার্ক ডোরা পাওয়া যাবে না, পুরোপুরি ডার্ক হবে না, তখন হবে বেশি উজ্জ্বল কম উজ্জ্বল, বেশি উজ্জ্বল কম উজ্জ্বল, কারণ তখন পুরোপুরি জিরো ইন্টেন্সিটি পাবো না, সেটাই আমরা পরের দিন দেখবো। ভায়া সাইকেল 6 এর সব চ্যাপ্টারের প্র্যাকটিস শিট দিয়ে, আচ্ছা স্লাইডটা তাড়াতাড়ি দিয়ে দিন, এই যে এখনই দিয়ে দিব। ওকে, তাহলে টাটা। পরের দিন তোমাদের মনে হয় শুধু এইভাবে ক্লাস নিতে হয় কিনা, আর না হলে একটা ফেসবুক আইডি আবার খোলা লাগবে। ওকে, সুসংগত উৎস কি? এই যে সুসংগত উৎস হচ্ছে যে তরঙ্গ, মানে দুইটা তরঙ্গ উৎসের বিস্তার যদি সমান হয়, তারপরে কম্পাঙ্ক যদি সমান হয়, তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়, তাদেরকেই বলা হয় সুসংগত উৎস। এই সুসংগত উৎস নিতে হবে কেন? মানে সুসংগত উৎস আমরা কিভাবে তৈরি করব? ওই যে দুইটা চির নিয়েই আমরা সুসংগত উৎস তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, সুসংগত উৎস নিয়ে পরের দিন বলবো ডিটেলস। এই অধ্যায়ে আর কয়টা ক্লাস? আজকে কয়টা হইলো? 4 নম্বর না? 5 6 7 8, 8টা কি 9টা হবে? 8টা কি 9টা ক্লাস হইতে পারে। তাড়াতাড়ি অধ্যায়টা শেষ করে দেন। হ্যাঁ ঠিক আছে, অধ্যায় তো শেষ হয়ে যাবে। এই অধ্যায় শেষ হলে এরপরে তো আধুনিক পদার্থবিজ্ঞান পড়লেই তো শেষ। হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান আমি নিব।
ক্লিয়ার করার। ওকে, টাটা।